পবিত্র রমজান মাস চলছে। পৃথিবীব্যাপী প্রায় 2 বিলিয়ন মুসলমান এখন রোজাদার অবস্থায় আছেন। 28শে ফেব্রুয়ারির সেই সকালে ইরানের মুসলমানরাও রোজাদার অবস্থায় ছিলেন যখন তাদের ওপরে একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়। এটি গার্লস এলিমেন্টারি স্কুলে আনপ্রভোকেটিভ একটি হামলা, যেখানে প্রায় 165 জন ছাত্রী নিহত হয়। যখন এই হামলাটি হয় তখন সমস্ত স্কুলের ছাত্রছাত্রী সকলেই কিন্তু ক্লাসে ব্যস্ত ছিল। আপনি হিসেব করুন, এই সংবাদটি শোনার পরে আপনি কি বলবেন? নিশ্চয়ই আপনি বলবেন এটি হচ্ছে সন্ত্রাসী হামলা, এটি হচ্ছে টেররিস্ট অ্যাটাক। কিন্তু এটি টেররিস্ট অ্যাটাক নয়। তার কারণ হচ্ছে এই অ্যাটাকে যারা মারা যাচ্ছেন তারা হচ্ছেন ইরানি, তারা হচ্ছেন মুসলমান। টেররিস্ট অ্যাটাক শুধুমাত্র মুসলমানরা করে থাকে এবং যাদের উপরে করা হয় তারা হচ্ছেন অমুসলমান। কারণ মুসলমানদের উপরে যখন অ্যাটাক হয় তখন সেটি টেররিস্ট অ্যাটাক নয়, বরং সেটি হচ্ছে কোলাটেরাল ড্যামেজ, অথবা এমন কিছু যেটি খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়। 7ই অক্টোবরের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যে বিষয়ে ইসরায়েলের মিডিয়া সহ ইসরায়েলের পুরো মেশিনারি এটিকে প্রমাণ করার চেষ্টা করছে যে 7ই অক্টোবরের জন্য আমরা 80,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করে ফেলেছি। তাদের মধ্যে প্রায় 60% নারী এবং শিশু। কারণ 7ই অক্টোবরের সেই হামলাটি ছিল সন্ত্রাসী হামলা। এখন ইরানের উপরে যে হামলাটি হয়েছে এটি সন্ত্রাসী হামলা নয়, কারণ যাদের উপর হামলা করা হচ্ছে তারা হচ্ছে মুসলমান। যারা হামলা করছে তারা হচ্ছে পৃথিবীর দাদা। তারা সেট করে মোরালিটির বাউন্ডারি, তারা সেট করে কোনটি ঠিক এবং কোনটি ব্যাঠিক। 7ই অক্টোবর 2023-এ ইসরায়েলের উপরে যখন হামাস হামলা করে তখন একটি ন্যারেটিভ ছড়ানো হয় পৃথিবীব্যাপী, CNN, ফক্স নিউজ এবং ওদের যে মেশিনারি আছে সেই মেশিনারির মাধ্যমে। সেই সময়ের US প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেন যে ইসরায়েল হ্যাজ অল দ্য রাইট টু ডিফেন্ড ইটসেলফ। Israel has a right to defend itself when you have thousands of rockets flying into your territory. ইসরায়েলের সমস্ত অধিকার আছে নিজেকে আত্মরক্ষা করার। আত্মরক্ষার অর্থ হচ্ছে এই যে তুমি প্যালেস্টাইনের উপরে হামলা করো এবং নিঃশেষ করে দাও স্কুল, কলেজ, হসপিটাল এবং নারী, শিশু, গরু, ছাগল, ভেড়া সমস্ত কিছুকে নিঃশেষ করে ফেলো। বিকজ ইউ হ্যাভ অল দ্য রাইট টু ডিফেন্ড ইটসেলফ। ডিফেন্ডের অর্থ হচ্ছে সমস্ত কিছুকে নিঃশেষ করে ফেলতে হবে। যদিও এই হামলা নিয়ে অনেক প্রশ্নচিহ্ন ওঠে যে আদৌ কি তাদের উপর হামলা করা হয়েছিল নাকি এটি প্রি-প্ল্যান্ড। שר הביטחון, היא צריכה לבדוק את ראש הממשלה, היא צריכה לבדוק את הרמטכ"ל ואת ראש השב"כ, היא צריכה לבדוק את צה"ל ואת הכפופים האחרים. তাদের ইন্টেলিজেন্স ফেলিওর, তাদের ইন্টেলিজেন্স ব্রিচ ইত্যাদি ইত্যাদি ব্যাপারে অনেক প্রশ্ন ওঠে। আমি সেদিকে যাচ্ছি না। কিছুদিন আগে আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী ইসরায়েলে গিয়ে বেঞ্জামিন নেতানিয়াহুর গলায় গলায় মিলে তিনি একই কথার পুনরাবৃত্তি ঘটালেন এবং তিনি পেছনের 7ই অক্টোবরকে অনেক দুঃখের সঙ্গে 26/11-র সঙ্গে মিলিয়ে সেই বক্তব্যটি রাখলেন যে ইসরায়েল হ্যাজ অল দ্য রাইট টু ডিফেন্ড ইটসেলফ। মধ্যখানে একটু গুরুত্বপূর্ণ কথা, আমাদের দর্শকদের মধ্যে অনেকেই বাবা মা আছেন। গরমের সময় সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে মশা, ডেঙ্গু, ম্যালেরিয়ার ঝুঁকি। এজন্য আমরা নিয়ে এসেছি 0 থেকে নিয়ে 36 মাস বয়সী বাচ্চাদের জন্য ফোল্ডেবল বেবি মশারি। সহজেই আপনি ফোল্ড করে রাখতে পারেন, সহজেই আপনি আপনার বাচ্চাকে সেটা দিয়ে ঢেকে দিতে পারেন। খুব ইউজার ফ্রেন্ডলি, সেটাকে আপনি ওয়াশ করতে পারেন, খুলে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। লিঙ্ক ডিসক্রিপশানে। প্যালেস্টাইনের উপরে যেটা হচ্ছে সেটি অবশ্যই জেনোসাইড। এ ব্যাপারে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী একটিও কথা বলেনি। যুদ্ধ শুরু হওয়ার মাত্র 2 দিন আগে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইসরায়েল ভিজিট করেন। এর পূর্বেও তিনি 2017 সালে ইসরায়েল ভিজিট করেন। নরেন্দ্র মোদীর ইসরায়েল ভিজিট স্পেশাল হওয়ার কারণ হচ্ছে এর পূর্বে ভারতের কোনো প্রধানমন্ত্রী ইসরায়েল ভিজিট করেননি। ভারতের অবস্থান সব দিনই প্যালেস্টাইনের পক্ষে ছিল, ইসরায়েলের পক্ষে নয়। ভারত যদিও 2 স্টেট সলিউশনের কথা বলে, ইসরায়েল একটি দেশ এবং প্যালেস্টাইন একটি দেশ। এমনকি অটল বিহারী বাজপেয়ীও প্যালেস্টাইনের পক্ষে কথা বলেছেন। लेकिन मध्य पूर्व के बारे में यह स्थिति साफ है कि अरबों की जिस जमीन पर इजराइल कब्जा करके बैठा है वो जमीन उसको खाली करना होगी। आक्रमणकारी आक्रमण के फलों का उपभोग करे, ये हमें अपने संबंध में स्वीकार नहीं है। तो जो नियम हम पर लागू है वो औरों पर भी लागू होगा। अरबों की जमीन खाली होना चाहिए। जो फिलिस्तीन है, उनके जो फिलिस्तीनी हैं, उनके उचित अधिकारों की प्रस्थापना होना चाहिए। इजराइल के अस्तित्व को तो सोवियत रूस ने, अमेरिका ने भी स्वीकार किया है, हम भी स्वीकार कर चुके हैं। मध्य पूर्व का एक ऐसा हल निकालना पड़ेगा जिसमें आक्रमण का परिमार्जन हो और स्थायी शांति का आधार बने। নরেন্দ্র মোদী এখানেই স্তব্ধ থাকেননি। তিনি বেঞ্জামিন নেতানিয়াহুকে বেস্ট ফ্রেন্ড হিসেবে চিহ্নিত করেন এবং তিনি বলেন, ইন্ডিয়া স্ট্যান্ড উইথ ইসরায়েল ফার্মলি। We feel your pain, we share your grief. India
stands with Israel firmly, with full conviction in this moment and beyond. ইন্ডিয়া শক্তপোক্তভাবে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে আছে না, ইন্ডিয়ার 1.5 বিলিয়ন মানুষ কখনোই ইসরায়েলের এই জেনোসাইডের পক্ষে নেই। এমন একজন ওয়ার ক্রিমিনালের পেছনে, যে ওয়ার ক্রিমিনাল আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে গেলে যে কোনো মুহূর্তে সে অ্যারেস্ট হতে পারে, যার বিরুদ্ধে হলিউড সহ পৃথিবীর বড় বড় সেলিব্রিটিরা, পলিটিশিয়ানরা, লেখক, গবেষক সকলেই এক কথায় স্বীকারোক্তি দিয়েছেন যে সে জেনোসাইডাল রুল চালাচ্ছে, সে শিশুকে, নারীকে, হসপিটালকে, কলেজকে, সমস্ত কিছুকে ধ্বংস করে ফেলছে। এ হচ্ছে সেই বেঞ্জামিন নেতানিয়াহু, যাকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ফ্রেন্ড হিসেবে চিহ্নিত করে এলেন, এবং তারপরেই যুদ্ধ শুরু হয়ে গেল। হোমাইনির নেতৃত্বে ইরান দীর্ঘ সময় ধরে ইউএস সাংশনে থাকার পরেও কোনোভাবেই ইউএসের সামনে মাথা নত করেনি। একটি উদাহরণ দিলে আপনি সহজেই বুঝতে পারবেন যে $1 সমান ইরানের 13 লক্ষ দিনারের সমতুল্য। বর্তমান সময়ের কথা বলছি আমি। এই লম্বা সময় ধরে ইরান কোনোভাবেই ইউএসের সামনে মাথা নত করেনি। যে ইউএস কখনো ইরাক, কখনো লিবিয়া, কখনো প্যালেস্টাইন, কখনো আফগানিস্তানে লক্ষ লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করে, বেশিরভাগই সুন্নি মুসলমান, যাদের মধ্যে নারী, শিশু, বৃদ্ধ, স্কুল, কলেজ, হসপিটাল সমস্ত কিছুকে সে ধ্বংস করে দেয়। তার সামনে মাথা নত করেনি সে একাই দাঁড়িয়েছিল এবং কথা বলেছিল। তার অর্থ এটি নয় যে আমি হোমাইনির পক্ষে কথা বলছি। হোমাইনি সেও একজন কালপ্রিট, সেও দুধে ধোলা নয়, বরং তার হাতেও বহু হাজারো সুন্নি মুসলমানের রক্ত লেগে আছে। কিন্তু এই মুহূর্তে হোমাইনি বা ইরান হচ্ছে ভিকটিম। এ অবস্থায় আপনার অবস্থানটা কি ওয়ারমঙ্গার ইসরায়েল বা আমেরিকার পক্ষে থাকবে নাকি ইরানের পক্ষে থাকবে? এই প্রশ্ন আপনার কাছে থাকলো। ইসরায়েল এবং ইউএস ইনফরমেশন অ্যান্ড টেকনোলজিতে কতটা অ্যাডভান্স তার সবথেকে বড় প্রমাণ হচ্ছে এত হাই সিকিউরিটির পরেও একদম পিন পয়েন্ট অ্যাকিউরেসির সঙ্গে চিহ্নিত করে আয়াতুল্লাহ খোমেনিকে হিট করে এবং তাকে হত্যা করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত একটি এলিমেন্টারি স্কুল একটি বোমা পড়ে যায় এবং সেখানে 160 জন শিশু মেয়ে তাদেরকে হত্যা করে দেওয়া হয়। যেমনটি ভুলভাবে হসপিটালের উপরে বোমা পড়ে যায়, কখনো কলেজের উপরে পড়ে যায়, কখনো মসজিদের উপরে পড়ে যায়, প্যালেস্টাইনের নারী শিশুর উপরে পড়ে যায়, ঠিক একইভাবে এই ইরানেও কিন্তু সেরকম একটা স্কুলের উপরে পড়ে গেছিল। সেটি হচ্ছে একটি ভুল। এবং এই সমস্ত কিছু দেখার পরেও পৃথিবীর সমস্ত মানুষ চোখ, কান, নাক সমস্ত কিছু বন্ধ করে বসে আছে। তার কারণ হচ্ছে এই মোরালিটির স্ট্যান্ডার্ডগুলি ঠিক করা হচ্ছে ইউএস এবং ইসরায়েলের মতো চরিত্রহীন মানুষগুলি, যাদের করতুত এপস্টেইন ফাইলে আছে, এবং এই এপস্টেইন ফাইলকে ঢাকার জন্যই এই যুদ্ধকে তারা টেনে আনছে। হিসেব করুন, একজন মানুষ নিজেকে বাঁচানোর জন্য, নিজের গতি বাঁচানোর জন্য কোন পর্যায় পর্যন্ত যেতে পারে? লক্ষ লক্ষ মানুষকে মেরে দিতে পারে, লক্ষ লক্ষ, কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন অর্থের ক্ষতি করে দিতে পারে, সে পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে সে নিজেকে বাঁচানোর জন্য। অ্যাবস্টেইন ফাইলে কি আছে এটা সম্বন্ধে আপনারা হয়তো কিছুটা অবগত আছেন। আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব না। ইরানের উপরে হামলা হওয়ার পরে ইরান পাল্টা আক্রমণ করলো ইসরায়েল, কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরবিয়া, ইউএই, ইরাক সহ আরও অন্যান্য দেশে। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে যে ইরানের উপরে হামলা হলো, ইরান পাল্টা আক্রমণ করলো ইসরায়েলকে, কিন্তু কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরবিয়া এর উপরে হামলা কেন হচ্ছে? তার কারণ হচ্ছে এই সমস্ত দেশ তারা তাদের মাদারল্যান্ডকে বিক্রি করে দিয়েছে ইউএস এর হাতে। ইরান কিন্তু এটি করেনি। তারা তাদের মাদারল্যান্ডকে বিক্রি করেছে এই কারণে যে তারা আর্মি বেস তৈরি করতে পারে, সেখানে সেই সকল জারুদ সন্তানরা এসে পবিত্র ভূমিতে তারা বাস করতে পারে। তার কারণই হচ্ছে তারা মনে করে যে ইউএস যদি আসে তাহলে আমরা সেফ থাকবো। সেই ইউএস যে গত 3 দশক ধরে মুসলিম বিশ্বে কোহরাম মাচিয়ে রেখেছে, যে ইরাকে প্রায় 10 লক্ষ মুসলমানকে হত্যা করেছে, যে আফগানিস্তানে 1,76,000 মুসলমান প্রায় তাদেরকে হত্যা করেছে। এ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে মিলে তারা ফিলিস্তিনের প্রায় 80,000 মানুষকে মেরেছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু। সেই ইউএস এর বিরুদ্ধে একটিও কথা, না কাতার, না কুয়েত, না দুবাই একটিও কথা বলেনি। গত 2025-এ সৌদি আরব ভিজিট করেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে প্রায় 600 বিলিয়নের লগ্নি করা হয়। তার মধ্যে বেশিরভাগই তিনি অস্ত্র কিনেন। $142 বিলিয়ন অস্ত্র কেনা হয় ইউএস এর কাছ থেকে। এমন অস্ত্র যে অস্ত্রের কিল সুইচ আমেরিকার হাতেই আছে। F-13 বিমান আপনি কিনেছেন, কিন্তু সেই F-13 বিমান ইউএস এর বিরুদ্ধে চলবে না, ইসরায়েলের বিরুদ্ধে চলবে না। তার কারণ হচ্ছে তার কিল সুইচ, তার রিমোট কন্ট্রোল ইউএস এর হাতে আছে। এমন অস্ত্রর দাম কি, কার বিরুদ্ধে আপনি ব্যবহার করবেন? এখন এই অস্ত্রগুলি ব্যবহার করার জন্য যুদ্ধ তো লাগবে। যুদ্ধ যদি না চলে তাহলে ইউএস খাবে কি? এই সময় ট্রাম্প ভিজিট করে ইউএইতে তাকে শাহী সংবর্ধনা জানানো হয়। শাহী সংবর্ধনা বলতে আলাইলা ডান্স দিয়ে সংবর্ধনা জানানো হয়। আলাইলা ডান্স যারা জানেন না তাদের বলছি যে 15, 16, 17 বছরের মেয়েরা চুল খুলে নর্তকীর মতো তার সামনে
ধিতাং ধিতাং নাচবে, এটি নাকি ইউএইর কালচার, এটি নাকি আবার ইউনেস্কো রিকগনাইজড। আপনি হিসেব করুন, এমন একজন মানুষের সামনে 16-17 বছরের কিশোরীদেরকে নাচানো হচ্ছে যে হচ্ছে আসলে পিডোফাইল, যার নাম এপস্টিন ফাইলের প্রত্যেকটি পেজে আছে, এবং এই এপস্টিন ফাইলের নাম মোছার জন্যই ইসরায়েল থেকে ব্ল্যাকমেল করে বারবার যুদ্ধে টেনে আনছে। এর আগেও ইরানের উপরে হামলা করার কথা বলা হয়েছিল এপস্টিন ফাইলের ভয় দেখিয়েই। এখন আমাদের জানা নাই যে আমাদের দেশের পিএম এপস্টিন ফাইলের জন্যই এই সমস্ত কথাগুলি বলছেন নাকি অন্য কিছু, কারণ এই লম্বা সময় ধরে আমাদের দেশের যে অবস্থান ছিল সে অবস্থান আস্তে আস্তে জিওপলিটিক্যালি শিফট হচ্ছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনি অপারেশনের বিরুদ্ধে আছেন নাকি অপারেশনের পক্ষে? যদি আপনি অপারেশনের পক্ষে থাকেন তার মানে আপনি ইউএস এবং ইসরায়েলের মতো দেশকে সমর্থন জানাচ্ছেন, আর আপনি যদি ভিকটিমের পক্ষে থাকেন তাহলে আপনি প্যালেস্টাইনের পক্ষে, ইরানের পক্ষে। আমি আইডিওলজির কথা বলছি না, আমি বলছি ভিকটিমের কথা। আশা করছি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আপনাদের মতামত জানান আমি এরপরে কোন বিষয়ে ভিডিও বানাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।